নমস্কার, আমি ডক্টর দেবব্রত চক্রবর্তী, সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, পশ্চিমবঙ্গ সরকার কর্মরত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বিষয়টা হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি প্রায় মানুষেরই হয়ে থাকে, এটা সম্বন্ধে অভিজ্ঞতা কম বেশি সবারই আছে। অ্যালার্জি সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যালার্জি আর একটা কনজেনিটাল অ্যালার্জি। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় অ্যালার্জি, সেটা পরিবেশগত কারণে, ধরুন শীতকাল থেকে হেমন্ত সময় বর্ষার যে পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন, সেই সময় যে আবহাওয়া পরিবর্তনের জন্য বাচ্চাদের অনেক সময় যে পরিবেশ হয়, পরিবর্তনের আবহাওয়া পরিবর্তন, যেটা এনভায়রনমেন্টাল চেঞ্জ, সেই জন্য অ্যালার্জিটা হয়ে থাকে। আবার কিছু কিছু বাচ্চার কনজেনিটাল অ্যালার্জি থাকে, জন্মের পরপরই হয়, তাদের বংশগত জিনগত কারণ থাকতে পারে, সেই কারণে হয়। আমি মূলত আজকে কিছুটা বাচ্চাদের নিয়ে আলোচনা করব। ভোরের দিকে ঠান্ডা, রাতের দিকে ঠান্ডা, দুপুরবেলায় গরম, এই যে ভাব, এই ভাবটা, এই যে পরিবর্তন এই সময় হয়। এবং বাচ্চাদের যদি আপনারা বারে বারে এই ঠান্ডা জিনিস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এইসব জিনিসগুলো খাওয়ান ফ্রিজের, তার ক্ষেত্রেও বাচ্চাদের ক্ষেত্রে এই বিভিন্ন রকম সর্দি, কাশি, অ্যালার্জি জনিত কারণে হয়। এবং এই বাচ্চাদের যে আবার এই গরমে দুপুরবেলায়, আপনার বেশিরভাগ বাড়িতেই আজকাল এসিতে আছে, শহরাঞ্চলে এসিতে থাকার ফলে বারে বারে ঘন ঘন এসি থেকে বেরোচ্ছে বাচ্চা, আবার ঘরে ঢুকছে ঠান্ডায়। বাইরের টেম্পারেচার আলাদা, ঘরের টেম্পারেচার অনেকটাই কম। তো সেই ক্ষেত্রে যে এই দুটো তারতম্যের কারণে অনেক সময় তার সর্দি, কাশি, হাঁচি এগুলো লেগে থাকে, পরবর্তীকালে জ্বর হয়, অ্যালার্জি জনিত জ্বর। এই কারণগুলোকে বর্জন করে চলতে হবে। এবং অ্যালার্জি বাচ্চাদের এই একটা কারণ, এবং হাঁচি, সর্দি, কাশি তো থাকেই, তাছাড়া অন্যান্য রোগগুলো দেখা দেয়। বাবা মা, গার্জিয়ান যারা আছেন তাদের একটু দেখতে হবে। আর বড়দের যেটা হয়, বড়দের অ্যালার্জি হয় বিভিন্ন কারণে, ধরুন বিভিন্ন খাওয়া দাওয়ার জন্য, অনেক ধরনের যেই কারুর কাঁকড়া, ডিম, চিংড়ি মাছ, এসবে অ্যালার্জি আছে, সেগুলোকে বর্জন করতে হবে। কারুর ডাস্ট অ্যালার্জি, কারুর আছে পোলেন অ্যালার্জি, মানে ফুলের রেণুতে অ্যালার্জি। তো সেইগুলো আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। এগুলো যদি আপনি অ্যাভয়েড করে চলতে পারেন, তাহলে আপনার অ্যালার্জি থেকে কিছুটা মুক্তি। অ্যালার্জি যেহেতু কোনো চিকিৎসাতেই কমপ্লিট কিওর হয় না, তাই আপনাকে যার যেই কারণে অ্যালার্জি, সেই কারণগুলোকে আপনাকে পরিহার করতে হবে। বেগুন খেলে অ্যালার্জি, ডিম খেলে অ্যালার্জি, কাঁকড়া খেলে অ্যালার্জি, চিংড়ি মাছ খেলে অ্যালার্জি, বোয়াল মাছ খেলে অ্যালার্জি, ইলিশ খেলে অ্যালার্জি। তো সেই খাওয়াগুলোকে আপনাকে একটু এড়িয়ে চলতে হবে। এইবার এটা গেল এই ব্যাপার। এবার যদি অ্যালার্জি নিয়ে আসেন, তাহলে আমাদের কি করণীয়? অ্যালার্জি আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে আবার কিছুটা আছে, আর্টিকেরিয়া ইংলিশে বলে, বাংলায় আবার আয়ুর্বেদের শাস্ত্রে বলে আমবাত। গায়ে লাল 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 দাগ হয়ে যাবে, র্যাশ বেরিয়ে যাবে, সেই সেই যে ধরনের ব্যাপারটা, এটা রয়েছে আমবাত। এই আমবাতের চিকিৎসা আমাদের এখানে আমার আয়ুর্বেদিক শাস্ত্রে হয়, এবং এটা খুবই ভালো চিকিৎসা হয়। এর জন্য বিভিন্ন ধরনের ভালো ভালো শাস্ত্রীয় ওষুধ আছে। সেই ওষুধগুলো যদি আমরা প্রয়োগ করি, দেখেছি যে দীর্ঘদিন ধরে বহু মানুষ ভালো থাকে। তবে অ্যালার্জি আপনার সেরে গেল মানেই যে আর জীবনে হবে না এমন নয়, আপনার আবার হতে পারে। যেই কারণে আপনার অ্যালার্জি হয়েছে, সেই কারণগুলো যদি আপনি আবার করেন, আবার যদি চিংড়ি মাছ খান, যদি আপনার চিংড়ি মাছ অ্যালার্জি, আপনার যদি মাছের ডিমে অ্যালার্জি থাকে, মাছের ডিম যদি খান তাহলে হবে। ইলিশ মাছে যদি আপনার দেখা যায় অ্যালার্জি, ইলিশ মাছ যদি খান তাহলে আবার হবে। অতএব আপনার যদি সেই কারণগুলো পরিবর্তন, যেমন ডাস্ট অ্যালার্জি, আপনার যদি ডাস্টে যদি যান, তাহলে আপনার তো এই ধুলা বালি এগুলো যে থাকে, এগুলোতে অ্যালার্জি যাদের আছে, সেই অ্যালার্জিগুলো করতে হবে। ঠিক আছে, অনেকের পারফিউমে অ্যালার্জি, সেই পারফিউম অ্যালার্জিটা যদি হয়, তাহলে আপনাকে পারফিউম আপনাকে অ্যাভয়েড করতেই হবে, নাহলে আপনার সেই অ্যালার্জি আবার হবে। আপনি সাময়িকভাবে চিকিৎসার মাধ্যমে উপকৃত হবেন, ভালো থাকবেন, হয়ে যাবেন। কিন্তু আবার যেহেতু আপনি আবার তাতে করবেন, তার সংস্পর্শে যদি আসেন, তার ছোঁয়ায় যদি আসেন, ধরুন ফুলের রেণুতে আপনার অ্যালার্জি আছে, তাহলে আপনার ফুলের রেণুর থেকে দূরে থাকতে হবে। ফুলের বাগান যে আছে, সেই বাগান থেকে আপনার কাছে যাওয়া চলবে না। আপনি যতই ফুলকে ভালোবাসুন না কেন, যতই ফুলের গন্ধকে আপনি ভালোবাসুন না কেন, আপনাকে কিন্তু ফুল ভালোবাসে না, আপনাকে কিন্তু অ্যালার্জি হয়। আপনার গায়ে কিন্তু র্যাশ হয়ে যায়, লাল লাল দাগ হয়ে যায়, চুলকাতে থাকে। আপনি কিন্তু অসহ্য একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে যাবেন। আপনার সেটা মোটেই কাম্য নয়। আপনি অ্যাভয়েড করে চলুন এবং আমাদের আয়ুর্বেদ চিকিৎসা করুন। এই চিকিৎসায় আপনি নিশ্চয়ই ভালো থাকবেন, এবং গোড়া থেকে চিকিৎসা করলে ভালো হবে। এই অ্যালার্জি থেকে নানা রকম নানাবিধ রোগের সৃষ্টি হয়ে থাকে, শ্বাসকষ্ট পর্যন্ত হয়,
অ্যালার্জিতে। এই বাচ্চাদের ক্ষেত্রে তো এই অ্যালার্জি যদি আপনি না ঠিক মতন চিকিৎসা করান, আপনাকে হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে নেবুলাইজার দিতে হবে, গ্যাস দিতে হবে, বাংলা কথায় যেটা বলে, নাকে নেবুলাইজার দিয়ে বাচ্চাকে সেই এমার্জেন্সি থেকে নিয়ে আসতে হবে। এইভাবে নাহলে আপনাকে কী করতে হবে। তাই জন্য আপনার গার্জিয়ানদের বলবো, বাচ্চাদের দিকে নজর দিন। সেই যে ঋতু পরিবর্তনের সময় বাচ্চাদের যথাযথ গরম পোশাক সকালবেলায় পরুন, শিশিরানি ভাবটা থাকে সকালবেলায়, হালকা ঠান্ডা হাওয়া থাকে, রাত্রিবেলাও ঠান্ডা হাওয়া থাকে। আর এসিতে থাকলে তো অবশ্যই আপনার এসির পোশাক পরাবেন, এবং এসি থেকে ঘন ঘন বাচ্চা যেন বাইরে না বেরোয় সেটা লক্ষ্য রাখবেন। এই বলে আমি আমার আজকে অ্যালার্জি সম্পর্কে সমস্তই করলাম। এবং আয়ুর্বেদিক চিকিৎসাতে এই অ্যালার্জির খুবই ভালো চিকিৎসা আছে, যে চিকিৎসা আপনি চোখ বন্ধ করে ভরসা করে চিকিৎসা করতে পারেন। অবশ্যই একদম ম্যাজিকের মতন কাজ করে এই চিকিৎসা। আপনি এই চিকিৎসার উপর অবশ্যই প্রাচীন চিকিৎসা, ভারতবর্ষের 5000 বছরের পুরনো ভারতবর্ষের এই আয়ুর্বেদিক চিকিৎসা, আমি অন্তত 30 বছর ধরে এই চিকিৎসা করে চলেছি এবং বহু মানুষ উপকৃত। আপনাদের আমি এইটুকু আশ্বাস দিতে পারি যে এই চিকিৎসা যদি করেন, অ্যালার্জি চিকিৎসা আপনারা ভালো থাকবেন। নমস্কার। আপনাদের যদি আমার এই চিঠিটি ভালো লাগে তাহলে আপনারা আমার এই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং করবেন। এবং পরবর্তীকালে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আপনারা আমার এখানে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সহযোগিতা এবং উত্তর দিয়ে।